তো 88 নাম্বার কোশ্চেনটা আমাকে বলছে যে কোন অক্ষাংশে জি এর মান সর্বাধিক। তো এরকম টাইপের কোশ্চেন আমাদের প্রায় আসে। তো এই কোশ্চেনগুলো আমি এরকম ভাবে মনে রাখতাম যে আমাদের পৃথিবীটা কি একদম সম্পূর্ণ গোলক না, এটা কিছুটা চ্যাপ্টা। তো এই গোলকটাকে যদি তুমি উপরে থেকে একটা একটা বলের কথা চিন্তা করো, উপরে থেকে নিচে চাপ দেছো, তাহলে কি এরকম একটা ফিগার দেখা যাবে না, চ্যাপ্টা। তো এই ফিগারটার এই যে মাঝামাঝি যে লাইনটা, এইটাকে বলে বিষুবীয় লাইন। আর এই যে দুইটা পয়েন্ট, এগুলাকে বলে বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। আর এই যে লম্বালম্বি যে লাইনটা, এইটাকে এই পয়েন্টগুলোকে বলে মেরু অঞ্চল। এই পয়েন্টগুলোকে বলে মেরু অঞ্চল। এই পয়েন্টগুলোকে বলে মেরু অঞ্চল, ঠিক আছে। তাহলে এখন একটু স্বাভাবিকভাবে চিন্তা করো যে পৃথিবীর পৃষ্ঠে জি এর মানের ফর্মুলাটা কি? জি ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাইলে মেরু অঞ্চলের আর হইল এই আর, আর বিষুবীয় অঞ্চলের আর হইল এই আর প্রাইমের আর, ঠিক আছে। তাহলে যখন তুমি মেরু অঞ্চলের জন্য জি বের করবা, তখন যে আর এর মানটা পাবা সেইটা পাবা কম। কম পাওয়ার ফলে জি এর মানটা পাবা কি? বেশি। আর এর মানটা যদি কম পাও, জি এর মানটা পাবা কি? বেশি। আর বিষুবীয় অঞ্চলে আর এর মানটা পাবা বেশি, তার ফলে জি এর মানটা পাবা কম, ঠিক আছে। তাইলে আমরা দেখতেছি মেরু অঞ্চল তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিতে জিটা সর্বাধিক পাও। আর যখন 0 ডিগ্রি থাকবে তখন জিটা সর্বনিম্ন। আর আদর্শ কোনটা? 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটাকে আদর্শ। কেন আদর্শ ধরা হয়? এই দেখো, এই 90 আর এটা 0, তার মাঝামাঝি কি 45 না, যেটারে আমরা আদর্শ ধরি। ওকে, আই গেস তোমাদের এগুলা নিয়ে আর ভুল হবে না বা কনফিউজিং হবে না, এরকম টাইপের অবজেক্টিভ। যদি কোনো বস্তুর ভূমির উপরে তোলা হয় তবে কোন শক্তির বিপরীতে কাজটি করা হলো? তো একটা বস্তুকে যখন ভূমি থেকে উপরে তুলবা, তাহলে কি গ্র্যাভিটেশনের জন্য সে নিচে পড়ে যাওয়ার চেষ্টা করবে না, কিন্তু তুমি গ্র্যাভিটেশন বলের উপরের দিকে তুলতেছো, তাহলে এটা অ্যান্সার হইল মাধ্যাকর্ষণ শক্তি। ওকে, তো এগুলাতে তোমাদের আর ভুল হবে না। 90, একটি সাধারণ সুরেলা দোলকের জন্য কৌণিক স্থানচ্যুতি নিচের কোনটির চেয়ে বেশি হতে পারে না? ম্যাথ 2020। তাহলে এইটা হইল 4 ডিগ্রি। একটি সাধারণ সুরেলা দোলকের কৌণিক স্থানচ্যুতি কোনটির চেয়ে বেশি হতে পারে না। তো এইটা আসলে কি বুঝাইছে? আমরা যে একটা সরল দোলক ব্যবহার করি না, ওই সরল দোলকটার এই কোণটা সর্বোচ্চ 4 ডিগ্রি হইতে পারে। এই কোণটা যদি 4 ডিগ্রির বেশি হয়ে যায়, তাইলে না ওই যে সিম্পল হারমোনিক মোশনের কিছু শর্ত আছে, এই সরল দোলকটা মানে এই শর্তগুলো তখন ব্রেক করে ফেলে। তো 4 ডিগ্রির আমাদের বেশি হইতে পারে না একটা সাধারণ সুরেলা দোলকের জন্য। আর এই সুরেলা দোলক কোনগুলো? এই যে একসাথে অনেকগুলা এরকম লাগানো থাকে, এরকম দেখছো না? তারপর এই একটাকে টান দেয়, তারপর ঠাস এটাকে ধাক্কা দেয়, এটাকে ধাক্কা দেয়, এটাকে ধাক্কা দেয়, এটা আবার এদিকে ওঠে, এরকম করে চলতে থাকে। তার ফলে একটা শ্রুতিমধুর একটা সাউন্ড হয়, টাং 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 টাং, ওইগুলা হলো যে এরকম। 100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পের চাপ হয়, তাইলে 100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পের চাপটা হয় আমাদের 1 এটিএম। 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের পানির বাষ্পের চাপটা থাকে কত? 1 এটিএম। মুখস্থ ডেটা, যেটাকে তুমি যদি মিলিমিটার পারদস্তম্ভতে কনভার্ট করো, তাহলে 760 মিলিমিটার পারদস্তম্ভ অথবা 76 সেন্টিমিটার পারদস্তম্ভের সমান। তো এটা একটা মুখস্থ ডাটা, এটা আই গেস তোমরা পারবা, এটার জন্য এক্সট্রা পড়ার কিছু দরকার নেই। শিশিরাঙ্ক বলতে কি বুঝায়? শিশিরাঙ্ক বলতে কি বুঝায়? আচ্ছা, শিশিরাঙ্ক বলতে অ্যাকচুয়ালি যেটা বুঝায়, আমরা জানি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা স্থানের বায়ুর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে। সে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
একটা স্থানে 5 মিটার কিউব জলীয়বাষ্প থাকতে পারে বা 5 কেজি জলীয়বাষ্প থাকতে পারে সর্বোচ্চ। 5 কেজির যদি বেশি দাও তাইলে ধরো 5 কেজির জায়গায় 6 কেজি দিলা, তাহলে 1 কেজি তোমার পানি আকারে পড়ে যাবে, 5 কেজিটা ও ধারণ করতে পারে। তো এখন ধরো একটা স্থানের জলীয়বাষ্প আছে 3 কেজি, ঠিক আছে? তার মানে ওই স্থানের বায়ুটা জলীয়বাষ্প দ্বারা স্যাচুরেটেড না। স্যাচুরেটেড না বলতে আপেক্ষিক আর্দ্রতা 100% না। আপেক্ষিক আর্দ্রতা 100% হওয়া মানে স্যাচুরেটেড। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত? আবার একটু শোনো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা স্থানের জলীয় বাষ্প সর্বোচ্চ থাকতে পারে 5 কেজি, আর এখন আছে 3 কেজি। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত? 3/5। কেন কি আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা কি? যতটুকু আছে ডিভাইডেড বাই সর্বোচ্চ যতটুকু নিতে পারে, তাহলে 3/5। এখন যখন তাপমাত্রা কমাবা তখন দেখা যায় কি সর্বোচ্চ ধারণ ক্ষমতাটা কমতে থাকে। তাই তুমি তাপমাত্রা 25 থেকে 23 করলা, তখন দেখলো জলীয় বাষ্প থাকতে পারে 4 কেজি। এরপরে যখন 22 করলা তখন দেখলো জলীয় বাষ্প থাকতে পারে 3 কেজি। তার মানে 22 ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রায় সর্বোচ্চ জলীয় বাষ্প থাকতে পারে 3 কেজি, আছেও 3 কেজি। তার মানে কি 100% সম্পৃক্ত হয়ে গেছে বায়ুটা, মানে স্যাচুরেটেড, আপেক্ষিক আর্দ্রতা 100% হয়েছে। তাহলে এই যে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে বায়ুটা নিজের মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা স্যাচুরেটেড হয়, ওই তাপমাত্রাটা কি বলে? শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক জিনিসটা কি অ্যাকচুয়ালি? তো শিশিরাঙ্ক জিনিসটা অ্যাকচুয়ালি একটা তাপমাত্রা। তো এর পাশাপাশি ভাইয়া কি পড়বো? এর পাশাপাশি শিশিরাঙ্কের অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো আছে সেগুলোর প্রত্যেকটার ফার্স্ট লাইনগুলো পড়বো, ব্যাখ্যা পড়ার দরকার নেই। একটি 2 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতা থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে? ওকে, তাইলে এই একটা বস্তু 2 কেজি যেটা 10 মিটার উপরে থেকে পড়তেছে, ভূমি স্পর্শ করার সময় তার গতিশক্তি কত? তাহলে 10 কেজি উপরে তার যে বিভব শক্তিটা ছিল ভূমি স্পর্শ করার মুহূর্তে কি ওইটা পুরাটাই গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। তো আমি বলতে পারি না এরকম যে 10 মিটার উচ্চতায় যা বিভব শক্তি ভূমি স্পর্শ করার মুহূর্তে সেটাই গতিশক্তি। তো ডাব্লুর মানটা কত হবে? ডাব্লু ইজ ইকুয়ালস টু এম জি এইচ। তাহলে এম এর মান 2, জি এর মান 9.8 আর এইচ এর মান 10। তাহলে এটা গুণ করলে কত হবে? আমরা 9.8 এ 10 চিন্তা করি, তাহলে 2 ইন্টু 10 ইন্টু 10, 10 10 কে 100, 100 গুণ 2 200। তাহলে 200-র কাছাকাছি অ্যান্সার কোনটা আছে? 200-র কাছাকাছি কোনো অ্যান্সার নাই, তাহলে অ্যান্সারটা হলো নট গিভেন। ওকে, এটা মনে খুব সম্ভবত আমাদের আমাদের সময় আসছিল এটা। আমি একটা কিছু দাগাই রাখছিলাম মনে হয় আমার, আমি খেয়াল নেই আমার ঠিক। 10 কেজি বস্তু যদি 12 মিটার পার সেকেন্ডে চলে তবে এর ভরবেগ কত হবে? তাহলে ভরবেগ জিনিসটা কি? ভরবেগ পি ইজ ইকুয়ালস টু ভর আর বেগের গুণফল। তাহলে ভর হইল 10 আর বেগ হইল 12, তাহলে 10 ইন্টু 12 গুণ করলে 120। 120 সেটা কি? কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো এ। নেক্সট, একটি বস্তুর ভর 75 কেজি, চাঁদে বস্তুটির ভর কত হবে? আমরা জানি বস্তুর ভর স্থানভেদে ভিন্ন হয় না, ভর হলো বস্তুর মধ্যে টোটাল পদার্থের পরিমাণ। এখন পৃথিবীতেও যা থাকবে চাঁদেও তা, কিন্তু ওজনটা কিন্তু চেঞ্জ হইতো। তো আমাদের অ্যান্সারটা হইল 75 কেজি। আমি ড্যাম শিওর এই কোশ্চেনটা আসলে কয়েকজন এই 75-রে 1/6 দ্বারা ভাগ করে বসাবে। কেন বসাবে? কেন কি চাঁদের কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6 অ্যাপ্রক্সিমেটলি, তো ওইটা করে বসাবে। তো এইগুলো একটু সাবধান থাকতে হবে। 96, বল এবং স্থানচ্যুতকরণের মধ্যে কোনটি যদি 0 ডিগ্রি হয় তবে কাজের পরিমাণ সর্বোচ্চ, যে অবজেক্টিভটা আমরা আগেও করছি, এফএস কস থিটা, যেখানে থিটা 0 ডিগ্রি হলে কাজটা হয় কি? সর্বোচ্চ। 15 ওয়াট শক্তি অর্থ কি? 15 ওয়াট শক্তি বলতে 1 সেকেন্ডে 15 জুল কাজ করে। তাহলে অ্যান্সারটা হলো ডি। এগুলো সোজা অবজেক্টিভ, এগুলোতে আমি টাইম বেশি লস করতেছি না, ঠিক আছে।
এরপরে স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্টের মধ্যে সম্পর্কটি হলো, তো স্কেলার কোয়ান্টিটি আর ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট, তাইলে আমরা জানি কোনো একটি স্কেলার ফিল্ডের সাথে যদি নাবলা অপারেটরের মধ্যে ঢুকাও তাইলে ওই স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট পাবা, যেটা আমাদের সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে। তো সম্পর্কটা আমাদের কি? প্রপোর্শনাল না, সরি আমি একটু ভুল বললাম। তো যেটা বলতেছিলাম যে স্কেলার ফিল্ডকে যদি নাবলা অপারেটরের মধ্যে নাও তাইলে তুমি পাবা কি? গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্টের যে মান সেইটা হইলো ওই স্কেলার কোয়ান্টিটিটার মান, আর গ্রেডিয়েন্টের একটা দিক আছে, ওই দিকটা হইলো যে দিক বরাবর সর্বোচ্চ পরিবর্তনটা হচ্ছে, ঠিক আছে, যে দিক বরাবর সর্বোচ্চ পরিবর্তনটা হচ্ছে সেইটা দিক। তাহলে এইটার অ্যান্সার হইলো ইকুয়াল। স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্টের মধ্যে সম্পর্কটা হইলো ইকুয়াল। বুঝছো কিভাবে আসলো? আচ্ছা, এর পাশাপাশি কি করবা? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লের সব কয়টা বৈশিষ্ট্য, সব কয়টা ফর্মুলা, এগুলা কি বোঝায় প্রত্যেকটা সুন্দর করে যে কোনো বই খুললে পাবা বৈশিষ্ট্যগুলা, ওখান থেকে একটু পড়ে নিতে হবে। সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পরে এক ব্যক্তি উত্তর দিকে 5 মিটার চলে গেল, তার স্থানচ্যুতি কি হবে? তাইলে আমরা জানি কি, সূর্য পশ্চিম দিকে ওঠে পূর্ব দিকে অস্ত যায়, তাই না? ঠিক বলছি? অবভিয়াসলি ভুল বলছি। সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়। তাইলে আমরা এরকম যদি চিন্তা করি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এইটা হইল উত্তর, এইটা হইল দক্ষিণ, এইটারে ধরলাম পূর্ব, এইটারে ধরলাম পশ্চিম। তাহলে সূর্যোদয়ের দিকে 12 মিটার গেছে, তাহলে সূর্যোদয় মানে কি? সে পূর্ব দিকে গেছে 12 মিটার, সে পূর্ব দিকে গেছে 12 মিটার। এরপরে উত্তর দিকে 5 মিটার গেছে, এরপরে সে এইখানে উত্তর দিকে গেছে 5 মিটার। তাহলে তার স্থানচ্যুতি কোনটা? স্থানচ্যুতি এই ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, এই জিনিসটা। তাহলে এইটা কি আমাদের পিথাগোরাসের উপপাদ্য দিলে হবে না? √5² + 12², যেটা আমরা জানি 13 সমান। এটা তোমরা জানো না? √12 করলে কি 144, আর 5 করলে কি 25, 169 হয়। 169 হইল 13 সমান, আই গেস জানো। এই যে ত্রিভুজ টাইপের যেটা থাকে না, সেটার এই দুইটা সবসময় মনে রাখবা, 3, 4 আর 5, আর 12, 5, 13, এই সংখ্যা দুইটা কি তোমরা গেস করতে পারছো না? যে √3² + 4² করলে 5 পাবা, আর √12² + 5² করলে 13 পাবা। এটা তো এই একটু মনে রাখতে পারো, তোমাদের হেল্প করবে এই জিনিসটা, ঠিক আছে? 100 সেঞ্চুরি। কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলে? তো এইটা আমরা আগেও পাইছি, যেটা হলো 0 ডেসিবেল। 0 ডেসিবেলটাকে কানের শ্রবণ সীমা বলে। আচ্ছা, এইটা মনে হয় পাইনে, আমরা একটা পাইছিলাম যে শ্রেণীকক্ষে কত ডেসিবেলটাকে আদর্শ ধরা হয়, বা শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা কত ডেসিবেল হইতে পারে। তো ওইখানেই এই কথাগুলো আছে যে 0 ডেসিবেলটা হলো কানের শ্রবণ সীমার মধ্যে, ঠিক আছে? তো এর পাশাপাশি আমরা কি পড়বো? এর পাশাপাশি ওই যে ডেসিবেলের তীব্রতার একটা ছকের লিস্ট আছে, কোথায় কত শব্দ, কোনটা কত ডেসিবেলে খুব নয়েজ ধরা হয়, কত ডেসিবেলকে শ্রেণীকক্ষে পাওয়া যায়, কত ডেসিবেল মাছের বাজারে পাওয়া যায়, ওগুলো একটু মনে রাখতে পারো। ওগুলা থেকে কিন্তু মাঝে মধ্যে একটা দুইটা অবজেক্টিভ দেয়, যদিও সিলেবাসের বাইরে, আবার এটা খুব যে একটা ইম্পর্টেন্ট টপিক এমনও না, তারপরেও তুমি মনে রাখতে পারো। ফিজিক্সে তো সবারই টার্গেট থাকে ফুল নাম্বার বা হাইয়েস্ট একটা বা দুইটা যাতে না পারে তাইলেও চলে। তো ওই সবগুলো মানে ফুল নাম্বার পাইতে এই অবজেক্টিভগুলো একটু দেখা লাগবে। 100। পৃথিবীর মুক্তিবেগ কত? তা পৃথিবীর মুক্তিবেগ হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এখানে দেখো অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি দিচ্ছে। 0.112 কিলোমিটার পার সেকেন্ড, 112 কিলোমিটার পার সেকেন্ড, 0.9 কিলোমিটার পার সেকেন্ড, মানে
সবগুলোই 1-1-2 রিলেটেড, দশমিক কোথায় আছে সেটার উপরে ডিপেন্ড করে। আবার চালাকি করে কিলোমিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ড করে দিতে পারতো, তখন আমাদের একটু ভাবতে হইতো। তো আই গেস যাদের মাথা একটু ঠান্ডা তারা এগুলো ভুল করবে না। স্টেরেডিয়ান কোণ কি? ত্রিমাত্রিক কোণ। আমরা গতকালকে বলছি যে ডিগ্রি আর হইল যে তোমার রেডিয়ানটা হইল দ্বিমাত্রিক কোণ, স্টেরেডিয়ান ত্রিমাত্রিক কোণ। কোনটি আলোকবর্ষের একক? তাই আলোকবর্ষের একক হলো পারসেক। আমরা যে এক আলোকবর্ষের ইটা পড়ছিলাম না, ওইটাই হলো 1 পারসেক। এইটা আমাদের সেকেন্ড পেপারের 11 নম্বর অধ্যায় আছে না, মহাকর্ষ, সরি ওই যে জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিদ্যায় ওইখানে এটা আছে পারসেকটা। আর গিগাহার্টজ কি? এটা হলো ফ্রিকোয়েন্সির একক। সেকেন্ড কি? সময়ের একক। কিলোমিটার কি? দৈর্ঘ্যের একক। আর আলোকবর্ষের একক হলো পারসেক। উড়োজাহাজের নকশা করেন কে? তো এইটা হলো লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি সর্বপ্রথম উড়োজাহাজের নকশা করে। যারা অ্যাসাসিন ক্রিড 2 গেমটা খেলছো, ওইখানে কিন্তু একটা হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে একটা মিশন আসছিল যে সর্বপ্রথম উড়োজাহাজের নকশাটা করে। ওইখানে এসজি অডিটরে দা ফিরেন্জে একটা হইলো যে পাখা নিয়ে ওই যে রদ্রিগো বর্জানা যিনি কি ওইখানে যায়। মিশনটা খুব মজার ছিল। তো যাই হোক, লিওনার্দো দা ভিঞ্চি এর নাম তো তোমরা হয়তো শুনে থাকবে, খুব ফেমাস আর্টিস্ট ছিল। আবার একই সাথে সে ওয়ান কাইন্ড অফ আর্কিটেক্টও বলা যায়। সে অনেক কিছু হলো যে ইনভেন্ট করছে, মানে ডিজাইন করছে, আবার ইনভেন্টও করছে। কোনটি ভেক্টর রাশি? তো ভেক্টর রাশি হইলো কি আমাদের তড়িৎ ক্ষেত্র। আমি এই রকম টাইপের অবজেক্টিভ আগেও করছি, বেশি টাইম দিচ্ছি না। এই রকম টাইপের অবজেক্টিভের জন্য মনে রাখতে বলছি যে বিভব, শক্তি আর হইলো কারেন্ট, এই তিনটাতে তোমাদের প্যাস লাগবে। এই তিনটা স্কেলার রাশি, বাকি যেগুলো থাকবে তোমরা একটু মাথায় চিন্তা করে অ্যান্সার করতে পারবা। 106 কাজ শূন্য হয় কত কোণে? 90 ডিগ্রি কোণে cos 90 ডিগ্রির জন্য কাজ শূন্য হয়। লাপাইন এগুলা সবাই তোমরা পারবা, আমি বেশি টাইম দিচ্ছি না। মানে বেশি টাইম দিচ্ছি না এই কারণে, কারণ কি দেখা যাচ্ছে আমরা অনেকগুলো সাল করতে আসি, প্লাস আমি বইলেও যাচ্ছি এগুলার পাশাপাশি এই জায়গা দিয়ে দেখবা। তার ফলে এখন কিন্তু আমাদের রিপিটেশন শুরু হয়ে গেছে। এখন কিন্তু আমাদের বারবার বলার দরকার হচ্ছে না, আগের কভার হয়ে গেছে। যেটা দরকার হয়েছে আমি বলে দিচ্ছি। ববের ভর পরিবর্তন করলে কোনটি অপরিবর্তিত থাকবে? ওকে, তাইলে আমরা একটু দেখি। অভিকর্ষ বল, পর্যায়কাল, ওজন কোনটি নয়। এইখানে আমাদের যেটা বলছে ববের ভর পরিবর্তন করলে, তো আমরা একটা সূত্র জানি এরকম, ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম ইজ ইকুয়ালস টু রুট ওভার জি বাই ই। এই ফর্মুলাটা কি তোমরা কেউ জানো? ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম ইজ ইকুয়ালস টু জি বাই ই। এই ইটা হইলো ইলংগেশন ফ্যাক্টর। এক একটা কেসের জন্য ইলংগেশন ফ্যাক্টর এক একটা হয়। যেমন সরল দোলক কেসটার জন্য ইলংগেশন ফ্যাক্টর জিনিসটা হইলো সুতার দৈর্ঘ্য, মানে ববের কেন্দ্র থেকে যেখানে সুতাটা টানানো আছে ওইটার দৈর্ঘ্যটা। তার ফলে এই দুইটা কম্বাইন করেই কিন্তু আমরা টি ইজ ইকুয়ালস টু এল বাই টি ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি পাই। তাইলে এইখানে আমাদের ওমেগা মানে কি টুয়াইস পাই বাই টি, তাই না? আর যদি এই সম্পর্কটা নাও রুট ওভার জি বাই এল, তাহলে এইখান থেকে তুমি দেখতে পাবা টি ইজ ইকুয়ালস টু পাবা টুয়াইস বাই রুট ওভার এল বাই জি। ঠিক আছে? আবার যদি তুমি এই দুইটা সম্পর্ক নাও সরল দোলকের ক্ষেত্রে, তাহলে ওমেগা মানে কি টুয়াইস পাই বাই টি ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। তাহলে টি ইজ ইকুয়ালস টু কি পাবা টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। তাইলে আমরা দেখলাম যে এম এর চেঞ্জের সাথে সাথে টিও কিন্তু চেঞ্জ হয়। তাহলে ববের ভর পরিবর্তন করলে পর্যায়কাল কিন্তু পরিবর্তন হয়। তাহলে আমাদের পর্যায়কালটা
বাত। এখন একটু আসি ওজন। তো ববের ভর যদি চেঞ্জ করো তাইলে ওজনটাও কি আমাদের চেঞ্জ হবে না? ওজনটাও কিন্তু আমাদের চেঞ্জ হবে, তাইলে ওজনটাও কাটা। অভিকর্ষজ বল, তাহলে ওজনের সাথে সাথে আমাদের অভিকর্ষজ বলটাও কিন্তু চেঞ্জ হয়। ওজন জিনিসটাই কি? অভিকর্ষজ বল, তাইলে এটাও আমাদের বাদ। তাহলে কারেক্ট অ্যান্সার হইল কোনোটি নয়। এইখানে আমাদের যদিও কারেক্ট অ্যান্সার বি দেওয়া, বাট পর্যায়কাল কিন্তু চেঞ্জ হইতে পারে, এই সূত্রটাই তার অ্যাবসলিউট প্রমাণ। এম এর চেঞ্জের সাথে সাথে টি চেঞ্জ হইতে পারে। তো কারেক্ট অ্যান্সার হইল কোনোটি নয়। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হইল কোনোটি নয়। কার্নোর ইঞ্জিনের দক্ষতা কত? তো কার্নোর ইঞ্জিনের দক্ষতা, এটা যদিও তোমাদের সেকেন্ড পেপারের কোশ্চেন, বাট একটা দুইটা অবজেক্টিভ একটু ভুলে মনে হয় এখানে চলে আসছে। তো কার্নোর ইঞ্জিনের দক্ষতা হইল 100%। কার্নোর ইঞ্জিনটাই এমন একটা ইঞ্জিন যেখানে আমরা যতটুক হইল যে ইনপুট দিচ্ছি ততটুকুই আমাদের আউটপুট বা কোনো লস টস ছাড়া আউটপুট পাওয়া মেইন উদ্দেশ্য। তো এটা একটা মুখস্থ ডেটা যেটা হলো 100%। এর পাশাপাশি কি পড়বো? এর পাশাপাশি সেকেন্ড অধ্যায় আসুক, মানে সেকেন্ড পেপার আসুক, আমি ইন ডিটেলসে আলোচনা করব। পরন্ত বস্তুর তৃতীয় সূত্রানুসারে কোনটি সঠিক? তো পরন্ত বস্তুর তৃতীয় সূত্র ছিল আমাদের এরকম ভাবে, তোমরা এই জিনিসটা মনে রাখবা। একটা সূত্র ছিল না, এস ইজিক্যালস টু ত্বরণের ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সমত্বরণের একটা ফর্মুলা। এইটাই হলো পরন্ত বস্তুর তৃতীয় ফর্মুলা। ঠিক আছে, তাহলে একটা পরন্ত বস্তু যদি আদি বেগ 0 থাকে তাহলে ইউটা 0, তাহলে ইউ যদি 0 হয় তাহলে এস ইজিক্যালস টু কি? হাফ। আর পরন্ত বস্তুর জন্য এটা কি? জি, আর এটা হলো টি স্কোয়ার। তো এই হাফ আর জি কি? কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি এস সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে এইটাই হলো আমাদের পরন্ত বস্তুর তৃতীয় সূত্র হলো এস সমানুপাতিক টি স্কোয়ার, যেটা হলো বি। তাহলে আমাদের এখানে কাজ কি? পরন্ত বস্তুর যে সূত্রগুলো আমাদের আছে ওগুলো একটু মনে রাখা, যে তৃতীয় সূত্র কোনটা, দ্বিতীয় সূত্র কোনটা, ওই সূত্রটা কোনটা। এটা না মনে রাখলে তুমি হয়তো বুঝবাই না। ধরো তুমি এই ফর্মুলা থেকে এটা বের করতে পারো, এস সমানুপাতিক টি স্কোয়ার, বাট তুমি যদি এটা মনে না রাখো কোন সূত্রটা প্রথম সূত্র, কোনটা দ্বিতীয় সূত্র, তাহলে কিন্তু তুমি এটা পারবা না। ওকে, তো যদিও এই অবজেক্টিভটা পারা যাবে, এই অবজেক্টিভটা কেন পারা যাবে? কেন কি এই প্রত্যেকটা অবজেক্ট, মানে প্রত্যেকটা অপশন এস আর টি এর মাঝখানে সম্পর্ক দিছে। তাহলে এস আর টি এর মাঝখানে সম্পর্ক শুধু এই এস সমানুপাতিক টি স্কয়ারই হইতে পারে, বাকি সম্পর্কগুলো হইতে পারে না। তার ফলে এইটা তুমি পারবা, কিন্তু যখন আমাদের এস এর সাথে টি, ভি এর সাথে টি, এর সাথে টি, এরকম টাইপের সম্পর্ক দেয়, যদি বলে তৃতীয় সূত্র, তখন আমাদের বুঝতে হবে তৃতীয় সূত্রে এস এর সাথে টি এর সম্পর্কই আছে। বুঝতে পারছি? 110 নম্বরে বলছে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ করা হলে দোলনকাল কত হবে? তো সেকেন্ড দোলকের ক্ষেত্রে এরকম অঙ্কগুলো আমরা আগে থেকে করে আসছি। টি ইকুয়ালস টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি ভাইয়া? টি টু বাই টি ওয়ান ইজ ইকুয়ালস টু রুট ওভার এল টু বাই এল ওয়ান। তো এইখানে দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয় তাহলে ভাইয়া 4 গুণ কি করা হয়েছে, বৃদ্ধি না, 4 গুণ করা হয়েছে, তাইলে এল টু হইল 4L1, আর L2 যদি 4L1 হয় তাইলে T2 হবে 2T1, তাইলে পর্যায়কালটা দ্বিগুণ হবে। মানে T1 এর মান কি? সেকেন্ড দোলকের জন্য 2 সেকেন্ড, 2 2 4 সেকেন্ড হবে। তাড়াতাড়ি বললাম। তো এই অঙ্কগুলো আই গেস তোমরা সবাই পারবা, তো আমার আর এক্সপ্লেন করার দরকার নাই, আগেও এরকম টাইপের আমরা অঙ্ক করে আসছি। ওকে,